প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজন ডেডলাইন ৩৬ জুলাই। সাথে আছে আমি নুসরাত জাহান জেরি। দর্শক, ৫ই আগস্ট বা ৩৬শে জুলাইয়ের পর ধর্মীয় সংখ্যালঘুদের উপর যাতে কোনো অত্যাচার না হয়, তাদের বাড়িঘর, জানমাল ও উপাসনালয় রক্ষার কার্যে বাংলাদেশের জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। ঠিক ৪ মাস পরে এই ইস্যুটি আবারও উঠে এসেছে। আমাদের আজকের বিষয়বস্তু সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। তারপরও কিছুদিন পরপরই বাংলাদেশের সাম্প্রদায়িক ইস্যুটি বিভিন্ন কারণে আলোচনায় আসে। স্বাধীনতার আগে ও পরে বিভিন্ন সময়ে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার চিত্র সামনে এসেছে। বাড়িঘর, উপাসনালয়েও হামলার ঘটনা ঘটেছে অসংখ্যবার। ৫ আগস্ট বা ৩৬শে জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৩ দিন পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এ ৩ দিনে ধর্মীয় সংখ্যালঘু এবং তাদের বাড়িঘর ও উপাসনালয়ে হামলার অভিযোগ ওঠে। এমন অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ধর্মীয় কারণে কেউ আক্রমণের শিকার হননি। যারা বিগত আওয়ামী লীগ সরকার কিংবা দলের সঙ্গে সম্পৃক্ত ছিল, তারা কেউ কেউ আক্রান্ত হয়েছেন। পাঁচ আগস্টের পর ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয় পাহারা দিয়েছেন ছাত্র জনতা। তাদের মধ্যে মাদ্রাসা শিক্ষার্থীরাও ছিলেন। এরই মাঝে আসে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। দুর্গাপূজার আগে বিভিন্ন শঙ্কার কথা প্রকাশ করা হলেও কোথাও তেমন কোনো সমস্যা হয়নি, যা প্রশংসিতও হয়েছে। এরই মাঝে বিভিন্ন দাবিতে সনাতনী জাগরণ মঞ্চ সারা দেশে সমাবেশ শুরু করে। ২৫শে অক্টোবর চট্টগ্রামের লালদিঘি ময়দানে সনাতন জাগরণ মঞ্চের সমাবেশে প্রধান বক্তা ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ওই সমাবেশ থেকে ৮ দফা দাবি জানানো হয়। এরপর বিভিন্ন ঘটনা ঘটে। গত ২৫শে নভেম্বর রাজধানী থেকে গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগে অবস্থান নেন সনাতন ধর্মাবলম্বীদের অনেকে। সেখান থেকে তারা আসেন রাজধানীর মিন্টু রোডের ডিবি অফিসের সামনে। এর পরদিন ২৬শে নভেম্বর মঙ্গলবার চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হয়। এরপর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলার সময় বাধা দেন তার অনুসারীরা। প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ শুরু হলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তখন শুরু হয় সংঘর্ষ। এরপর আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে, যেখান থেকে ইসকনকে নিষিদ্ধের দাবি ওঠে। সাম্প্রদায়িক ইস্যু দেশের গণ্ডি পেরিয়ে যায় যখন ভারত বিবৃতি দেয়, যার প্রতিবাদ জানায় বাংলাদেশ। একই সাথে জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামে বাংলাদেশ বলেছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এবং দেশের সংখ্যালঘুদের ওপর পদ্ধতিগত কোনো হামলার ঘটনা ঘটেনি। প্রিয় দর্শক, ডেডলাইন ৩৬শে জুলাইয়ের স্টুডিওতে এই মুহূর্তে অবস্থান করছেন নাইম আবেদিন,
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এবং সিনথিয়া জাহিন আয়েশা বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। আমি একদম কোনো রকমের ভনিতা না করে সরাসরি প্রশ্নে চলে যাব। এই যে আমরা জানি যে সাম্প্রদায়িক ইস্যুতে হলো যে 5ই আগস্টের পরে আপনারা সবাই একদম কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেখেছি যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে কাজ করেছেন দেশের মানুষের সঙ্গে একযোগে। এরপরে ঠিক এই 3-4 মাস পরে এসে এই ইস্যুটি আবার কেন মানে এরকমভাবে বড় ইস্যু হয়ে আসলো বলুন তো, কি মনে হয় আপনাদের? বাংলাদেশের ভালো কখনোই ভারত চায়নি, আর এবং তারই একটি ফলাফল তারা বিভিন্নভাবে আগে আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে শোষণ করেছে। এখন যখন আওয়ামী লীগ সরকার নেই, এখন তারা বিভিন্নভাবে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করার মাধ্যমে বাংলাদেশে তাদের দিল্লির যে দাসত্ব, দিল্লির যে আধিপত্য সেটা ধরে রাখার চেষ্টা করছে এবং তাদের সহযোগিতা করছে পতিত সরকার আওয়ামী লীগ। আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্নভাবে যখন তারা কায়দা করতে পারছিল না, তখনই শেষ তাদের সেই পুরনো চেহারা অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মাধ্যমে হিন্দু মুসলিমের মধ্যে যে একটা দাঙ্গা লাগানোর মাধ্যমে দেশের সরকারকে ব্যর্থ করার যে প্রচেষ্টা, তারই একটি প্রতিফলন এই বিভিন্ন উস্কানি, বিভিন্নভাবে ইস্কনের মাধ্যমে হিন্দুদের ইউজ করার মাধ্যমে এবং হিন্দুদের মধ্যে আওয়ামী লীগের ছাত্রলীগের কর্মী ঢুকানোর মাধ্যমে এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে প্রচেষ্টা সেটা চলছে। আচ্ছা, আমি আপনার কাছে একটু জানতে চাইবো এই সেম প্রশ্নের উত্তর, আপনার কি মনে হয়? 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গাগুলোতে আসলে হিন্দুদের ঘরবাড়ি ইচ্ছাকৃতভাবে ভাঙচুরের যে ঘটনাগুলো দেখেছি, এবং সেই ঘটনার একটা তদন্তে যেটা বেরিয়ে এসেছিল যে ওই হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুরগুলো এবং এই ধরনের নৈরাজ্য বা অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য কিন্তু আসলে পতিত শক্তির, এই জুলাই অভ্যুত্থানে পরাজিত শক্তির একটা সক্রিয় ভূমিকা ছিল, এবং তারা পরিকল্পিতভাবে মানে এই সংখ্যালঘু ইস্যুটাকে দেখানোর জন্য একটা সাম্প্রদায়িক টার্ম খেলার জন্য, কার্ড খেলার জন্য আসলে তারা এই সংখ্যালঘু খেলাটা খেলছে, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য তারা আসলে এই হিন্দু বা সনাতনী ধর্মাবলম্বী বা অন্যান্য সংখ্যালঘু আমরা যেটাকে বলি তাদের উপর আক্রমণটা করছে, যাতে করে বহির্বিশ্বে এটাকে খুব ঢালাওভাবে প্রচার করা যায় এবং বাংলাদেশের ইমেজটাকে নষ্ট করা যায়, এবং এই আমাদের যে গণঅভ্যুত্থান, এই যে বিপ্লব, এই যে স্বাধীনতা, এইটাকে প্রশ্নবিদ্ধ করা যায়। এবং এর ফলশ্রুতিতে আমরা দেখেছি তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালিয়েছে, এবং তারই ধারাবাহিক একটা প্রক্রিয়া, আমি বলবো মানে একটা প্রক্রিয়া না, ধারাবাহিক একটা প্রক্রিয়ার অংশ হচ্ছে ইসকনের ইস্যুটা। কারণ আমরা দেখেছি 5ই আগস্টে যেই সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টাগুলো করেছে, সেই সেম প্রসেসে সেম ইস্যুতে এই সাম্প্রদায়িক কার্ড খেলার যে একটা শুরু হয়েছে ইসকন ইস্যুকে কেন্দ্র করে, সেটা অবশ্যই একদম সুপরিকল্পিত এবং দেশের অবস্থাকে অস্থিতিশীল করার জন্যই করা হচ্ছে। এবং আপনারা দেখতে পারবেন যে ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠনের কিছু নেতাকর্মীদের চ্যাট লিস্ট আর কি ভাইরাল হয়েছে, সেখানে তারা এইগুলো নিয়ে আসলে পরিকল্পনা করছিল যে